১৯ শতকের ইউরোপ একটা সময় যখন চারদিকে শুধু পরিবর্তনের হাওয়া, একদিকে ফরাসি বিপ্লব থেকে আসা সাম্য আর স্বাধীনতার ধারণা, আর অন্যদিকে শিল্প বিপ্লবের ফলে তৈরি হয় সমাজের চরম বৈষম্য। তো এই রকম একটা উত্তাল সময়ে জন্ম নিয়েছিল একটা নতুন চিন্তা, যার নাম সমাজতন্ত্র। চলুন আজ আমরা সেই ইতিহাসটাকে একটু কাছ থেকে দেখব, কিভাবে এই ধারণাটা সারা ইউরোপে ছড়িয়ে পড়ল আর রাশিয়ায় এমন একটা বিপ্লবের জন্ম দিল যা কিনা গোটা পৃথিবীর ইতিহাসকে আমূল বদলে দিয়েছিল। ইজি লার্নিংয়ে সবাইকে স্বাগতম। আমাদের আজকের এই আলোচনায় আমরা মূলত 5টা ধাপে এগোব। প্রথমে দেখব কিভাবে পরিবর্তনের জন্য পুরো বিশ্বটাই যেন তৈরি হয়েছিল। তারপর জানব 3টে আলাদা রাজনৈতিক ধারণা, উদারপন্থী, র্যাডিক্যাল আর রক্ষণশীলদের কথা। এরপর আসবে সমাজতন্ত্রের বিপ্লবী ধারণা। তারপর আমরা ফোকাস করব রাশিয়ার দিকে, দেখব ১৯১৪ সালে রুশ সাম্রাজ্যের অবস্থা ঠিক কেমন ছিল। আর সবশেষে আমরা জানব ১৯০৫ সালের সেই বিখ্যাত রক্তাক্ত রবিবার বিপ্লবের কথা। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, পরিবর্তনের জন্য প্রস্তুত এক বিশ্ব। দেখুন, ফরাসি বিপ্লব কিন্তু শুধু ফ্রান্সের রাজাকেই ক্ষমতা থেকে সরায়নি, এর ঢেরু এসে পড়েছিল পুরো ইউরোপ জুড়ে। এতদিন ধরে চলে আসা অভিজাততন্ত্র আর চার্চের যে ক্ষমতা, তা নিয়ে মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছিল। সবার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, সমাজটা আসলে কাদের জন্য হওয়া উচিত? ফরাসি বিপ্লবের যে মূল কথাগুলো ছিল, স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্ব, সেগুলো যেন আগুনের মতো সারা ইউরোপে ছড়িয়ে পড়ছিল। সাধারণ মানুষ এবার ভাবতে শুরু করেছে, আচ্ছা, ক্ষমতাটা কি শুধু কয়েকজন রাজা বা অভিজাতদের হাতেই থাকবে, নাকি সমাজের ওপর আমাদেরও কোনো অধিকার আছে? এই সহজ প্রশ্নটাই ছিল আসলে সব বড় পরিবর্তনের শুরু। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, উদারপন্থী, র্যাডিক্যাল এবং রক্ষণশীল। সমাজের এই যে পরিবর্তনের ডাক, তাতে ইউরোপে মূলত 3 ধরনের চিন্তাভাবনার লোকজনকে দেখা যাচ্ছিল। প্রত্যেকেই ভবিষ্যতের সমাজটা কেমন হবে তা নিয়ে নিজেদের মতামত দিচ্ছিল। চলুন দেখি এই 3টে দলের মধ্যে মূল ভাবনাগত লড়াইটা ঠিক কোথায় ছিল। এই 3টে দলের মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ মজার। যেমন ধরুন, উদারপন্থীরা, তারা চাইতো একটা পার্লামেন্ট হোক, সরকার চলুক নিয়ম মেনে। কিন্তু তাদের ভাবনায় একটা কিন্তু ছিল, তারা চাইতো ভোট দেওয়ার অধিকার থাকবে শুধু সেই সব পুরুষদের যাদের যথেষ্ট সম্পত্তি আছে। অন্যদিকে র্যাডিক্যালরা ছিল আরও এক ধাপ এগিয়ে। তারা বলতো, না, সরকার গড়তে হবে দেশের বেশিরভাগ মানুষের ভোটে। আর শুধু তাই না, তারা মহিলাদের ভোটাধিকারের পক্ষেও জোর সওয়াল করেছিল। আর সবশেষে ছিল রক্ষণশীলরা, তারা ছিল পুরনো ব্যবস্থার পক্ষে। যে কোনো বড় পরিবর্তনকেই তারা ভয় পেত আর চাইত সবকিছু যেন খুব ধীরে ধীরে হয়, পুরনো ঐতিহ্যকে সঙ্গে নিয়েই। আচ্ছা, একটু আগে যে র্যাডিক্যালদের কথা বললাম, যারা মহিলাদের ভোটাধিকারের কথা বলছিল, সেই আন্দোলনটাই ইতিহাসে সাফ্রেজেট মুভমেন্ট নামে পরিচিত। ভাবুন একবার, আজ যা আমাদের কাছে একটা সাধারণ অধিকার, সেই সময়ে এই দাবিটা কতটা বিপ্লবী ছিল। এবার আমাদের আলোচনার তৃতীয় অধ্যায়, সমাজতন্ত্রের আগমন। উদারপন্থী বা রক্ষণশীলদের থেকেও আরও এক কদম এগিয়ে শিল্প বিপ্লবের ফলে তৈরি হওয়া ভয়াবহ পরিস্থিতি থেকে জন্ম নিয়েছিল একদম নতুন আর বিপ্লবী একটা ধারণা যা গোটা বিশ্বকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখত, আর সেটাই হল সমাজতন্ত্র। দেখুন, শিল্প বিপ্লবের ফলে একদিকে যেমন বড় বড় কারখানা তৈরি হচ্ছিল, দেশের সম্পদ বাড়ছিল, তেমনি এর একটা অন্ধকার দিকও ছিল। গ্রাম থেকে হাজার হাজার পুরুষ, মহিলা, এমনকি শিশুরাও শহরে এসে কারখানার শ্রমিক হচ্ছিল। তাদের জীবনটা ছিল যেনতেন দুঃস্বপ্নের মতো। দিনে ১৫-১৬ ঘণ্টা কাজ, তার বদলে নামমাত্র মজুরি, অস্বাস্থ্যকর বস্তিতে থাকা, আর চাকরি যাবার ভয় তো ছিলই। এই যে চরম একটা বৈষম্য, এটা দেখেই অনেকে ভাবতে শুরু করেন যে আসল সমস্যাটা আসলে কোথায়। ১৯ শতকের লন্ডনের এই ছবিটা দেখুন। এটা শুধু একটা ছবি নয়, এটা আসলে সেই সময়ের লক্ষ লক্ষ শ্রমিকের জীবনের কঠোর বাস্তবতার একটা দলিল। এই অমানবিক পরিস্থিতিই কিন্তু মানুষকে একটা নতুন ধরনের সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখতে বাধ্য করেছিল। এমন একটা সমাজ যেখানে শ্রমিকের জীবনেরও কোনো দাম থাকবে।
তো সমাজতন্ত্রের মূল ধারণাটা ছিল একই সাথে খুব সহজ আর বিপ্লবী। সমাজতন্ত্রীরা বললেন সমাজের সব সমস্যার গোড়ায় আছে এই ব্যক্তিগত সম্পত্তি। কারণ কারখানার মালিকরা শুধু নিজেদের লাভটাই বোঝে, শ্রমিকদের ভালো মন্দ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাই এর সমাধান হলো কারখানা, জমি, এইসব উৎপাদনের জিনিসগুলো কোনো একজন ব্যক্তির হাতে না রেখে এগুলোকে সবার সম্মিলিত মালিকানায় নিয়ে আসতে হবে। একমাত্র তাহলেই সবার ভালো হবে। আর ঠিক এই সময়েই আসরে নামলেন কার্ল মার্কস। তিনি বললেন, শুধু সুন্দর সুন্দর কথা বলে কোনো লাভ হবে না। যদি সত্যি পরিবর্তন আনতে হয় তাহলে শ্রমিকদেরকেই এক হয়ে লড়াই করতে হবে। তার সেই বিখ্যাত উক্তিটা তো আমরা জানি, শ্রমিকদের পুঁজিবাদ এবং ব্যক্তিগত সম্পত্তির শাসনকে উৎখাত করতে হবে, কারণ মুক্তির পথটা নিজেদেরকেই তৈরি করে নিতে হয়। মার্কসের শেষ লক্ষ্য বা স্বপ্ন ছিল একটা শ্রেণীহীন সমাজ তৈরি করা, যেটাকে তিনি কমিউনিস্ট সমাজ বলতেন। মানে এমন একটা ভবিষ্যৎ যেখানে মালিক শ্রমিক বলে কোনো ভেদাভেদ থাকবে না, কেউ কাউকে শোষণ করবে না, আর সমাজের সব সম্পদ থাকবে সবার হাতে। বেশ, এবার আমাদের চতুর্থ অধ্যায়, 1914 সালের রুশ সাম্রাজ্য। সমাজতন্ত্রের এই বিপ্লবী ধারণাগুলো যখন সারা ইউরোপে ছড়িয়ে পড়ছে, তখন একটা দেশ ছিল যা বলতে গেলে একটা জ্বলন্ত বারুদের স্তূপের উপর দাঁড়িয়েছিল, আর সেই দেশটা হলো রাশিয়া। চলুন দেখি সেখানকার পরিস্থিতিটা ঠিক কতটা বিস্ফোরক ছিল। 1914 সালের রাশিয়া ছিল একটা চরম বৈপরীত্যের দেশ। একদিকে ছিলেন প্রায় ঈশ্বরের মতো ক্ষমতাবান জার দ্বিতীয় নিকোলাস, আর অন্যদিকে ছিল দেশের বিশাল গরিব কৃষক সমাজ। কৃষকরা অভিজাতদের সম্মান করা তো দূরের কথা, রীতিমতো ঘৃণা করত, কারণ তারা জানত এই অভিজাতরা আসলে জারের পোশাক গোলাম ছাড়া আর কিছুই না। এই যে গভীর বিভেদ, এটাই কিন্তু বিপ্লবের জন্য জমি তৈরি করে দিচ্ছিল। এই সংখ্যাটা কিন্তু সত্যিই অবাক করার মতো। সেই সময় রাশিয়ার জনসংখ্যার প্রায় 85% মানুষই কৃষিকাজ করে পেট চালাত। ভাবুন, ফ্রান্স বা জার্মানিতে এই সংখ্যাটা ছিল 40 থেকে 50% মতো। মানে রাশিয়া কতটা কৃষিভিত্তিক আর পিছিয়ে পড়া একটা দেশ ছিল তা এখান থেকেই বোঝা যায়। গ্রামের কৃষকদের মতো শহরের শ্রমিকদের অবস্থাও কিছু ভালো ছিল না। তারা ডরমিটরিতে গাদাগাদি করে থাকত, একই বিছানায় পালা করে ঘুমাত। এই অমানবিক জীবনযাত্রা তাদের মধ্যে ক্ষোভটাকে দিনের পর দিন আরও বাড়িয়ে তুলছিল। কিন্তু এত শোষণ আর কষ্টের মধ্যেও শ্রমিকরা কিন্তু চুপ করে বসেছিল না। যখনই কোনো শ্রমিককে ছাঁটাই করা হতো বা কাজের পরিবেশ অসহ্য হয়ে উঠত, তারা একজোট হয়ে ধর্মঘট করত। এই একতাটাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি আর শাসকদের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। এই যে এতদিনে জমে থাকা ক্ষোভ আর অসন্তোষ, সেটা অবশেষে 1905 সালে একটা ভয়ঙ্কর বিস্ফোরণের মতো ফেটে পড়ল। চলুন দেখি কিভাবে সে ঘটনাটা ঘটেছিল। 1904 সালটা ছিল শ্রমিকদের জন্য একটা দুঃস্বপ্নের মতো। জিনিসপত্রের দাম এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের আসল মজুরি এক ধাক্কায় 20% কমে যায়। মানে পেটে খাবার জোগাড় করাই যখন কঠিন হয়ে পড়ে, তখন তো বিদ্রোহ করা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকে কিভাবে আগুন জ্বলে ওঠে তার সেরা উদাহরণ এটা। পুটিলো বায়রন ওয়ার্কস থেকে মাত্র 4 জন শ্রমিককে ছাঁটাই করা হলো, আর তাতেই আন্দোলন শুরু হয়ে গেল। কয়েকদিনের মধ্যেই সেন্ট পিটার্সবার্গের 1 লক্ষেরও বেশি শ্রমিক রাস্তায় নেমে ধর্মঘট শুরু করল। তারপরই এলো সেই ঐতিহাসিক দিন, 22শে জানুয়ারি। ফাদার গ্যাপন নামে এক পাদ্রির নেতৃত্বে হাজার হাজার শ্রমিক শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিল জারের প্রাসাদের দিকে। কিন্তু তাদের স্বাগত জানানো হলো বুলেট দিয়ে। পুলিশ আর সেনারা নির্বিচারে গুলি চালিয়ে শয়ে শয়ে নিরস্ত্র মানুষকে মেরে ফেলল। এই ঘটনা ইতিহাসে ব্লাডি সানডে বা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। আর এটাই ছিল সেই স্ফুলিঙ্গ যার সারা রাশিয়ায় বিপ্লবের আগুন ছড়িয়ে দিয়েছিল। সারা দেশের বিক্ষোভের চাপে পড়ে যার একটা নির্বাচিত সংসদ বা ডুমা তৈরি করতে রাজি হলেন বটে, কিন্তু এটা ছিল আসলে একটা চাল। তিনি তার ক্ষমতা একটুও ছাড়তে রাজি ছিলেন না। তাই প্রথম 2টো ডুমা, যারা জারের সমালোচনা করত, তাদের তিনি ভেঙে দিলেন, আর তৃতীয় ডুমাটা ভরিয়ে দিলেন তার নিজের পছন্দের রক্ষণশীল রাজনীতিবিদদের দিয়ে, যারা শুধু তার কথাই শুনবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 1905 সালের বিপ্লব হয়তো পুরোপুরি সফল হয়নি, কিন্তু এটা দেখিয়ে দিয়েছিল যে রাশিয়ার মানুষ আর চুপ করে থাকবে না।
জারের দমনপীড়ন আর লোক দেখানো সংস্কার দিয়ে সমস্যাটা শুধু সাময়িকভাবে চাপা দেয়া গিয়েছিল। এখন আসল প্রশ্নটা হলো, যখন পরবর্তী সংকট আসবে তখন কি হবে? এই প্রশ্নের উত্তরটাই লুকিয়ে আছে ১৯১৭ সালের সেই বিখ্যাত বিপ্লবের মধ্যে। এই ধরনের আরও আলোচনা শুনতে আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন।